হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন? নীলপরি বিনোদন থেকে আরেকবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের সে অঞ্জনা হত্যার রহস্য নিয়ে কিছু কথা। তো মনি নাকি এখন পলাতক রয়েছে, সে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেছে না, বিভিন্ন কিছু কাগজপত্র সে লোক মাধ্যমে পাঠিয়েছে। তো আসলে আমরা মনির সম্বন্ধে এখন কিছু কথা জানবো, তিনি সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কিনা। তো এইসব ব্যাপারে পুরো ভিডিওটিতে থাকছে চাঞ্চল্যকর তথ্য। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ভিউয়ার্স, তাহলে পুরো ঘটনাটি জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। বন্ধুরা, আজকে 3 দিন পর যে রিপোর্ট দেওয়ার কথা ছিল, সে রিপোর্ট আমাদের হাতে এসছে। এটা হলো রিপোর্টটি এমনভাবে দিয়েছে যে এটা শুধু সম্পত্তি আছে কি নাই বা কতটুকু আছে এবং চিকিৎসার কিছু পেপারস দেয়া আছে। এটা যতটুকু আমরা আশা করেছিলাম সেভাবে রিপোর্ট আসে নাই। এখন এটার উপরে আমরা কাজ করব। মূলত আমাদের প্রত্যাশা যেটা জানার, যে এই যে সম্পত্তি আমরা জেনেছি যে ওনার ফার্স্ট হাজবেন্ড রহমান সাহেব, তার জমির যে জমিতে তার নাম ছিল আমাদের চিত্রনায়ক অঞ্জনাদির, তো সেখানে 3টি ফ্ল্যাট, এই 2টি দোকান পাওয়ার কথা ওনার বোন আমাকে বলেছেন। অঞ্জনাদি বড় বোন বলেছেন, রঞ্জনাদি বলেছেন যে 3টি ফ্ল্যাট এবং 2টি দোকান পেয়েছে। এবং ঠাকুর সম্পত্তি, যেটা মানে ওনাদের দাদার সম্পত্তি 2 বোনের পাওয়ার কথা, সেখানে যে সম্পদ বিক্রি করেছেন সে টাকাটা ওনাদের মানে মনি এবং অঞ্জনাপুর হাতে এসছে। বড় বোনকে দেওয়া হয়নি, ছোট বোনকে দেওয়া হয়নি। আরেকটা প্রশ্ন, আরেকটা পয়েন্ট বলে যাচ্ছে, সেটা হলো রাজুকের যে প্লটটা সেল করেছে সে টাকাও তাদের হাতে এসছে। এবং অগণিত লোনের যে লোন করেছে তারা আমাদের কাছে আসছে, যোগাযোগ করছে। এই যে এতগুলো টাকার যে সমাহার হয়েছে, যে টাকাগুলো এখানে প্রায় আমার হিসেবে প্রায় 15-20 কোটি টাকার কাছাকাছি চলে আসে। তো এই টাকাগুলো কোথায় গেল সেটা আমরা খুঁজবো। আমরা কে নিয়েছে কিনা এমন কেউ বলে না যে আমি ওনার কাছে লোন নিয়েছিলাম, আমার কাছে কিছু টাকা আছে, এরকম কোন লোককে এখনো আমরা পাইনি। তবে যারা ওনার কাছে পাই, সেই দরখাস্ত একটু আগে একটা আসছে 22 লক্ষ টাকা মানে উপযুক্ত পেপারস দিয়ে আমাদের কাছে জমা দিয়েছে। তো আমরা আসলে জমা দিলেও আমরা টাকাটা ফেরত দেওয়ার অধিকার রাখি না এবং টাকা নেয়ার অধিকার রাখি না। আমরা শুধু আপনাদের নিয়ে এটা উদ্ঘাটন করার চেষ্টা করছি যে বিষয়টা কোন দিকে গেছে। আমি কিন্তু সেদিন বারবার বলেছিলাম যে অঞ্জনা উনি একজন নক্ষত্র, এই রূপালী আকাশ থেকে ওনার বিদায় হয়েছে, কিন্তু মানুষের মনের ওনার জায়গা রয়ে গেছে। প্রত্যেকটা ভক্ত অনুরাগী তাকে নিয়ে মামলা করতে পারে। তার মৃত্যু নিয়ে যদি যে কারোর সন্দেহ থাকতে পারে যে ওনার স্বাভাবিক মৃত্যু হয়নি, তাহলে যে কেউ মামলা করতে পারেন, আমরা তাকে সহায়তা করব, আমরা বিপক্ষে নয়। আমি সেদিন এখানে ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউতে আমি যেহেতু আমাকে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া আছে, আমার মনের প্রেসিডেন্ট মিশা সদাগর সাহেব দিয়েছেন। আমি 5 জন, আমার কমিটিতে 5 জন আছেন, বিপ্লব ভাই, সনি, মুক্তি, চিত্রনায়িকা আন্না এবং ইউসুফ ভাই, কোরিওগ্রাফার ইউসুফ ভাই, উনি ঢাকার বাইরেও আছেন। 4 জন প্লাস আমি 5 জন আমি আছি এখানে। 5 জন আমরা তদন্ত করছি এবং ছায়া তদন্ত করছে আমাদের পুলিশ অফিসার ইন্সপেক্টর সুফি। এখন আমার কথা হলো, সেদিন মনি যেভাবে কথা বলছিল, অনাদায়কের চর্চা করছিল, তার এত কথা বলার প্রয়োজন ছিল না। আর পাশে আমি চুপ থাকার কারণে অনেকে ভাবছে আমি বোধহয় বায়াসড। এটা বলেছে সিপুদা আমাকে আজকে, উনি বললেন যে আপনি এত চুপ ছিলেন কেন। কিন্তু তাদের জানা দরকার, যারা জানেন না বিষয়টা। বলি, যেহেতু এটা তদন্ত কমিটির প্রধান, তুই কত রঙ্গ দেখালি আমায়, এটা তদন্ত কমিটির প্রধান আমাকে করেছে। আমি যদি কাউকে আক্রমণ করি তাহলে বোঝা যাবে যে আমি রেডি, আমি নিরপেক্ষ নই। আমাকে খুব নিরপেক্ষ থাকতে হবে, বিদায় আমি সেদিন এইভাবে কথা বলেছিলাম। অনেকে মানুষ নানান ভাবে বলেছে, যারা আমাকে চেনে না। যারা আমাকে জানে তারা নিশ্চয়ই বুঝেছে যে আমি কোনো কারণে 1000 কোটি টাকা দিয়ে আমাকে বায়াস করার মতো মানুষ আমি না। তো যাই হোক, আমরা কোনো বায়াস না। আপনাদের মাধ্যমে আবার তাদের বলতে চাই, আমরা বায়াস না। আমরা শুধু, যেহেতু এটা প্রধান করাচ্ছে আমাকে, সেহেতু আমি যদি কারো পক্ষে বা কাউকে ধমক দেই তাহলে মনে হবে যে আমি মানে করেছি, বিষয়টাকে একটা পক্ষ নিয়েছি।
আমরা একদম স্বতন্ত্র, আমরা চাই না কেউ শাস্তি পাক বিনা কারণেই। আর তার মৃত্যুর কারণ যদি কেউ হয়ে থাকে সে মুক্তি পায়, সেটাও চাই না। এই বিষয়ে আমি মোটামুটি আপনাদের আমাদের কাছে যে এসছে, লিখিত এসছে, রিপোর্ট এসছে, রিপোর্টটা অপ্রতুল, পর্যাপ্ত নয়। এই সম্পত্তির হিসাব ঠিক মতো এখানে আসেনি। এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আমার কমিটির লোক যারা আছে, 4 জন এখানে আছেন, 4 জন আছে, হ্যাঁ 4 জন আছে, 4 জন উত্তর দিতে পারবেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে। আচ্ছা, এই বিষয়ে আমি বলতে চাই, একটু আগেও ধন্যবাদ আপনাকে, একটু আগেও আমি মনিকে ফোন করলাম, মনি মামা আপনি কি আসবেন? আসছেন না কেন? আমি এক্ষুনি আসতেছি মামা, আমি শুধু দুলাবার জন্য দেরি করছি। ওনার কথার একটা কথা উনি সত্য বলে কিনা আই মিন ডাউট। উনি এখনো পর্যন্ত আসেন নাই, তবে এই রিপোর্টটা দিয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার রিপন ভাই কামরুল, হ্যাঁ মানে ওনার যে মেয়ের জামাই, উনি এসে দিয়েছেন। এবং উনি 3 দিনে যে কাজ করেছেন কম না, যথেষ্ট কাজ করেছেন, উনি হয়তো আরো করবেন। আর ওনার ভাষ্য মোতাবেক উনি মুক্তির কাছে বলেছেন, পার্সোনালি বলেছেন যে অসুস্থ অবস্থায় আসলে 11 দিন ছিল, 3 দিন না, 4 দিন না, 6 দিনও না, 4 দিনও না, উনি 11 দিন অসুস্থ হয়ে পড়েছিলেন। ওনার বাথরুম হচ্ছিল বিছানাতেই। তো উনিও বলেছেন যে তখন এইটাই গাফলতি। তালের পিঠা মিঠা মিঠা খেজুর গুড়। কার সাথে? মনির সাথে। মনির সাথে কথা হয়েছে, আজকে কথা হয়েছে। সে রিপোর্টের ব্যাপার জানতে চাইছিল। অ্যাকচুয়ালি প্রথম থেকে বলি, যেটা হচ্ছে গত মিলাদের দিন আমাকে শিল্পী সমিতির পক্ষ থেকে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়, যেটা হচ্ছে 3 দিনের মধ্যে একটা আলটিমেটাম দেওয়া, যে 3 দিনের মধ্যে আপনার কিছু কিছু ব্যাপার একটা জানতে চাওয়া হয়, যে সেটা আপনি আমাদের কাছে উত্থাপন করবেন। তো আমি আলহামদুলিল্লাহ যে আমি 3 দিনের মধ্যে আমি আমার মতো করে তদন্ত রিপোর্টটা তৈরি করে দিয়েছি। এখন ওনারা সেটাকে একটু ভেরিফাই করবেন যে আমি কোথাও ভুল করেছি কিনা। আমি যতটুকু জানতে পেরেছি অতটুকু, ওনারা যেটা যেটা জানতে চেয়েছেন সেটা আমি স্পেসিফিক্যালি যেভাবে পেরেছি আমি দিয়েছি। এটা আমার দায়িত্বটা আমি আজকে 3 দিনের মাথায় দিতে পারছি আলহামদুলিল্লাহ। আর সেকেন্ড থিং হচ্ছে মনি যেটা জানতে চেয়েছিল যে রিপোর্টের ব্যাপারে কি করতেছে, রিপোর্টটা জানতে চেয়েছিল যে রিপোর্টটা করছো কিনা। আমি তখনও তৈরি করতেছি। মামলায় যদি দেখা যায় যে কেউ দোষী না, মাপ পেয়ে যাবে। আর যদি মামলায় দোষ প্রমাণ হয়, অবশ্যই হত্যার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তার চরম শাস্তি হবে। এটা আমি প্রতিনিয়ত আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলতেছি, অবগত করাচ্ছি। এটা অবশ্যই একটা ড্রাস্টিক অ্যাকশনের দিকে আমরা যাব, এবং অন্যায় করে কখনো মাপ পাবে না। সে ধরে নিতে পারে যে অনেকগুলো টাকা আত্মসাৎ করেছে বলে আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি। এই বিষয়ে আন্না আর 2টা কথা বলুক। আন্না, চিত্রনায়িকা আন্না। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ওদেরকে যতদিন ধরে চিনি, প্রায় 8-10 বছর তো হবেই, 13 সাল থেকে যতটুকু চিনি। প্রথম অবস্থায় মনিকে আমি যেভাবে দেখেছি সেটাকে আসলে এখন বলবো কিনা, আমার মনে হয় আজকে আমার বলা উচিত। প্রথম অবস্থায় মনিকে আমি এক বিয়ের প্রোগ্রামে দেখি, এবং তাকে তখন জানি সে অ্যাসিস্ট্যান্ট। কিছুদিন পরে আপু বলল যে না, আমার ছোট ভাই ও আমেরিকায় ছিল, ও কি সঞ্জয় ছিল ওর নাম, এখন মুসলিম করে সাজ্জাদ মনি করা হয়েছে। ঠিক 17 সাল থেকে হঠাৎ করে 18 সালের দিকে আপু এসে বলতেছে না, আমার একটা প্রবলেম ছিল, এই সেই, ও আমার পেটের ছেলে। তো শুরু থেকে আপুর দিকে তাকে আমরা তো বুঝি অনেক কিছু, বুঝেও আপু নদীরে কত রঙ্গ দেখাল। কথা বলার চেষ্টা করছি যে আমরা তোমার সহকর্মী এসেছি। আমি তারপর বলছি আমি পলি, আমি আসছি। বিশ্বাস করেন সেই মুহূর্তেও কিন্তু সে বেঁচে ছিল, কারণ তার যে চোখের মণিটা ছিল। আমার ছোট বোন আর কে? আমার মানে পেটের ছেলে। তো শুরু থেকে আপুর দিকে তাকে আমরা তো বুঝি অনেক কিছু, বুঝেও আপুকে সম্মানের জন্য, ভালোবাসার কারণে আমরা কখনোই মুখ খুলি নাই, কিছুই বলি নাই। যে আমাদের কাছে মনে হয়েছে এটা তার পার্সোনাল বিষয়। সে যদি কাউকে ভালো সন্তান ভেবে ভালো থাকে, একজন নিঃসঙ্গ মানুষ, একেবারেই নিঃসঙ্গ ছিল। আজকে হয়তো আমরা অনেক বড় বড় কথা বলতেছি, আসলে তো সে একা ছিল। তো আমরা মনে করছি যে ঠিক আছে, সে যদি ওই ছেলেকে রেখে সে হ্যাপি থাকে আলহামদুলিল্লাহ। তো যেটা দেখলাম যে মনি ছেলেটার মধ্যে একটা প্রবলেম, যে ও প্রচন্ড রকম মিথ্যা কথা বলে, ওর সবকিছু জুড়েই মিথ্যা ছাড়া এখন পর্যন্ত আমরা কিছুই পাইনি। আর রিসেন্ট তো পুরাই প্রমাণ হলো।
সে যদি 1 লাখ টাকার কিছু কিনতো সেখানে বলতো সেটা 5 লাখ টাকা। তো তার মিথ্যার জন্য কিন্তু সে আরো বেশি আজকে ফাঁসছে। আর আমাদের কাছে আরো কিছু তথ্য আছে, আমার কাছেও আছে, সেগুলা আমি আমার ভাইয়া ডিএতায়েব ভাইকে দিয়ে দিব। আরো কিছু দেওয়া হয়েছে, আমাদের যে কমিটি হয়েছে সেখানে তো দেওয়া হবেই। এবং রিপন আঙ্কেলও অনেক কিছু হয়তো এখন জানে। আমাদের কাছে রিপন আঙ্কেলের যে ক্যারেক্টারটা মনি তৈরি করেছিল, আমাদের কাছে তো যখন অঞ্জনা আপা অসুস্থ, আমার কাছে তো মনে হচ্ছে রিপন আঙ্কেলই মেরে ফেলছে মনির কথার জন্য। পরবর্তীতে তো বুঝলাম যে আসলে এই কাজটা কে করছে, এবং তার ড্রাইভার আরিফ, যার নাম নাকি মনির, এতদিন আমরা জানলাম, এত বছর ধরে জানছি যে আরিফ। এখন হঠাৎ করে শুনি তার ড্রাইভিং লাইসেন্সের সাথে তার ভোটার আইডির সাথে কোনো মিল নাই, তার নাম নাকি মনির। তো এই ছেলেটা আমার এখনো মনে আছে, যখন আমি আইসিইউর সামনে বসে সে আমার আম্মার পাশে বসে বসে বলতেছে, আর বেশি দিন না, 2-1 দিনের মধ্যে আমি দেশের বাইরে চলে যাব। তো বিষয়টা আমার ভালো লাগে না। এরকম অনেক পয়েন্ট আছে, অনেক কিছু আমরা ধরতে পারছি। আদাবরের বাড়ি তার নামে দিয়ে দিছে, হ্যান ত্যান। তো এগুলা যা যা আছে সব আমরা আমাদের মহোদয় ডিএতায়েব ভাই আছেন, ওনাকে আমরা তো দিয়েছি, আরো দিব। আরো কিছু প্রমাণ আজকে আমার হাতে আসছে। এবং ফোনের বিষয়টা বলি, এটা বিপ্লব ভাইকে শুধু একা না, আমার কাছে এই টাইপের 2টা ফোন আসছে। একটা ফোন আমি রিসিভ করেছিলাম, এরপরে সেকেন্ড ফোনটা আমি আর রিসিভ করিনি। এবং ফোনের কথাটা ঠিক এইরকম যে অলরেডি হুমকি দেওয়া হচ্ছে। তো হুমকি দিয়ে কোনো লাভ নাই, কারণ এখন আমাদের যদি কোনো ক্ষতি হয় সবাই বুঝেই নিবে যে কে করাচ্ছে। আচ্ছা, মুখপাত্র আমাদের সম্মানিত তায়েব ভাইয়ের অনুমতি সাপেক্ষে আমি আরেকটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আন্নার সাথে কথা বলে মনিকে ফোন করেছিল আমাদের আলমগীর স্যার যে কত টাকা বিল আসছে। আপনি দেখবেন কেমন সন্তান বা কেমন ভাই সে বলছে 8.5 লক্ষ টাকা। আলমগীর স্যার ফোনটা কেটে দিয়ে ইউনাইটেড ফোন করেছে বিল কত আসছে, 5,23,000 টাকা। তাহলে ওইখানে তার ব্যবসাটাই করতে হইতো। মা তার মারা যাচ্ছে, বা বোন মারা যাচ্ছে, বা বান্ধবী মারা যাচ্ছে, আপন মানুষ মারা, যার সাথে এক প্লেটে সে খায়, তখনও সে ব্যবসাটা করতেছিল। 5,23,000 আর কোথায় 8.5 লক্ষ টাকা। এটা আলমগীর স্যার নিশ্চয়ই, আপনাদের আর আমি ব্যাখ্যা দিতে চাই না। তাহলে যারা তার সাপোর্ট করছেন বা তাকে অনেস্ট করার চেষ্টা করতেছেন বা তাকে সহযোগিতা করার চেষ্টা করছেন, হ্যাঁ সরল সোজা বলতেছেন, তাদের বলতে চাই যে উনি অতটা সরল সোজা না। এবং আমাদের আলমগীর সাহেব মহোদয় তিনি প্রস্তুতি নিয়েছিল যে 5 লাখ আর 8 লাখ যাই তদন্ত করব। তদন্ত করার পর আরো ওনাদের যে হসপিটালের রিপোর্ট গুলো আছে সেগুলো আমরা আনতে বলেছি, সেগুলো আমরা তদন্ত করব, তারপরে আমার কমিটির অনেক মেম্বারদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিভিন্ন এপিবিএন নাম্বার দিয়ে, ভয় দেখানো হচ্ছে যে এটা আমাদের করবেন না, এগুলি আমরা ধরে নিচ্ছি, এটা মনে করাচ্ছে, ধরে নিচ্ছি। এবং সে আসেও নাই, এটা আরো বেশি প্রমাণ হয়। হি ইজ ভেরি ড্যাম কেয়ার, রাইট। উনি মানে ওর পুলিশের অনেক বড় থাকা ভালো, কিন্তু ন্যায়ের পথে থাকলে খুব ভালো হয়। এখন একটা অন্যায় করে যদি তার কলিজা আমাদের দেখাইতে যায়, আমরা বোধহয় বসে বসে তা দেখবো না। আচ্ছা, এই বিষয়ে আমি আমার যে অন্যতম সম্মানিত সদস্য বিপ্লব শরীফ ভাই, আপনি একটু বলেন তাকে ফোনগুলো বেশি। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আমাদের মুখপাত্র, তাকে ফোনগুলো বেশি। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আমাদের মুখপাত্র সহ আমরা 4 সদস্যের মধ্যে একজন অনুপস্থিত। সবাই ভালো আছেন? আসলে আমাদের ওই দিনের বার্গেনিং এ, বিশেষ করে আমার একা লড়াইতে আপনারা এটুকু পেয়েছেন যে তথাকথিত যে ছেলে মনি, যিনি সাজ্জাদ মনি ছিলেন, এখন নিশাত মনি, উনি যে তার জন্মের সন্তান না, এটুকু আমি ক্লিয়ার করে দিয়েছি। আর থ্রেট আমার কাছে আসছে এই কারণে যে আমি ওই দিন বোধহয় বেশি একটু বার্গেনিং করছিলাম, এবং আমি বোধহয় আপনাদের সামনে তুলে ধরছি, তার মুখ থেকে বাধ্য করাইছি যে না, সে দত্তক নেওয়া ছেলে। আপনারা এটা তো ক্লিয়ার। তার আগে পর্যন্ত সে কিন্তু তার জন্মের সন্তানই ছিলেন। আমরা ইনভেস্টিগেশনের কথা বলি, অন্য বিষয়। হ্যাঁ, না, আমাকে প্রশ্ন করলে এখন বিষয়টা হচ্ছে আমি একটু বার্গেনিং বেশি করছি, হয়তো আমাকে 3টা নাম্বার থেকে, এটা আমি আমার মুখপাত্র এবং আমার শ্রদ্ধ বড় ভাই এবং শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি শ্রদ্ধ তায়েব ভাইকে আমি অবগত করছি। মালয়েশিয়ার 2টা নাম্বার আর +966 সম্ভবত সৌদির নাম্বার, এদিকেও তো ক্যামেরা আছে। তো সেখানে আমাকে থ্রেট করা হয়েছে যে তুই কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি করিস,
তায়েব ভাই তো চুপচাপ ছিল, কিন্তু তায়েব ভাই তো চুপচাপই থাকবেন, কারণ সে তো আমাদের প্রধান, সে হলো আমাদের প্রধান। তো এইখানে আমরা যে যতটুকু জানি, যেমন আজকে আমাদের হইয়া এলোমেলো ভাবে আপনারা প্রশ্ন করেন, আমি একটা বলি, ওই নায়িকার না বলে একটা, ওই নায়িকা মুক্তি আপা বলবে আরেকটা। আমাদের হইয়া যে আপনাদের ক্লিয়ার করে দিয়েছেন আমাদের শিল্পী সমিতির নির্বাচিত সদস্য নেতা, আমরা আরেক সমিতির কলিগ প্রযোজক সনি রহমান, সেটা আপনারা সুন্দরভাবে নিতে পারছেন, আর হাউকার মধ্যে হয় না। তো আমাকে থ্রেট দিয়েছেন, এটা আমি আমার পর্যন্ত রাখিনি, এটা আমি আমার আপনি আমার ছেড়ে যান না, শ্রদ্ধ তায়েব ভাইকে জানিয়েছি। এটা আমরা যাচাই করে দেখবো যে এই নাম্বারটা কার বা কি। আর মেসেঞ্জারের থ্রেট, এটা হলো থ্রেট ঠিক না, সেটা হলো যে ভাই আপনি কেন এটা এত খাটছেন, আপনার স্বার্থ কি, বাদ দেন না, একটা নিরীহ ছেলে। তার চোখে যে আমাকে বলছে যে উনি নিরীহ, আর আমাদের চোখে উনি দোষী। কেমন দোষী সেটা আগেও বলেছি, যে অবহেলা আর সম্পদের ব্যাপার, এটা তো সনি ক্লিয়ার করে দিল যে আমরা তদন্তের স্বার্থে এটা গোপন রাখছি এবং রাখবো। আপনাদেরকে পরবর্তীতে আমাদের সিনিয়র নেতাদের মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিত সব জানাবো। কারণ আমাদেরকে কিন্তু আসলে স্বাভাবিকভাবেই, যেহেতু অঞ্জনা আপার বিষয়টি কিন্তু নর্মাল কোনো বিষয় না, কারণ উনিও শ্রদ্ধাভাজন শিল্পী এবং ওনার সঙ্গে যারা শ্রদ্ধাভাজনরা আছেন তারা অনেকেই কিন্তু জীবিত আছেন। তো সেই প্রেক্ষাপটে হয়তোবা যে আমাদের কোনো অর্জন নেই, কিন্তু যারা অর্জন করেছে, যারা এই চলচ্চিত্রের সৃষ্টি করেছে, যারা এই সংগঠন করেছে, তাদের বিষয়গুলো কিন্তু চাইলে হুটহাট করে আমরা কোনো ডিসিশন নিতে পারি না। আর যেহেতু একদমই শুরু থেকে, এবং আপনারা দেখেছেন যে এই মিলাদ মাহফিলে কিন্তু অনেকে উপস্থিত হয়েছেন, সেখানে আমাদের শ্রদ্ধাভাজন আলমগীর সাহেব থেকে শুরু করে, কাঞ্চন সাহেব থেকে শুরু করে, উজ্জ্বল সাহেব, আরো মুরব্বীরা আছেন, শুধু ক্যামেরার সামনের মানুষ বলবো না, ক্যামেরার পিছনের অনেকেও আছেন, পরিচালক প্রযোজক থেকে শুরু করে। আমরা অনেকের সঙ্গে চেষ্টা করছি সমন্বয় করে আসলে এটাকে কিভাবে সুষ্ঠু তদন্ত করা যায়। আর সবচেয়ে বড় যে বিষয়, পরিবারের বিষয়টা আবারও একটু ক্লিয়ার করছি। পরিবারের পক্ষ থেকে ওনার এখন যেটি হচ্ছে যে এটি পাবলিকলি অনেকে প্রশ্ন করছে বা কমেন্ট করছে ওনার মৃত্যু নিয়ে, কিন্তু পরিবার থেকে কিন্তু বলা হচ্ছে স্থাবর অস্থাবর নিয়ে। তো আমরা যারা সমিতিতে আছি তাদের কিন্তু অপেক্ষা করতে হবে আসলে পরিবার কি চায়। এখন আমি তো আমার আসলে আমি ব্যক্তিগতভাবে তো অভিযোগ করতে পারি না, বা ব্যক্তিগতভাবে আইনি কোনো পদক্ষেপ নিতে পারি না। পরিবার যদি শিল্পী সমিতি, যেরকমটা অনেকে বলে যে শিল্পী সমিতি কি করলো, শিল্পী সমাজ কি করলো, এটি খিরানি নাচ গান শুনে মুগ্ধ হয়ে কেমন প্রশংসা করছে, শিল্পী সমাজ কি করলো, এটি নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করে। আসলে একটি কথা বলতে চাই যে আমি সনি যখন আজকে শিল্পী সমিতির প্রতিনিধিত্ব করছি, সেখানে 575 জন শিল্পীর দায় ভার কিন্তু আমার। আমি চাইলে ফেসবুকে একটা কিছু লিখতে পারি না, চাইলে একটা গণমাধ্যমের সামনে যা খুশি বলতে পারি না। বয়স আমার যাই হোক না কেন, অনেক সিনিয়ররা তো আমাকে সেই প্রতিনিধিত্ব করার সুযোগটি দিয়েছে। সেই প্রেক্ষাপটে আমি যেহেতু অঞ্জনা আপা স্থাবর অস্থাবরের বিষয়টি তার পরিবারের জানার চেষ্টা করেছে, সেই প্রেক্ষাপটে পরিবার কিভাবে খুশি হয়, পরিবারকে কিভাবে সহযোগিতা করা যায়, সেটাই আমরা কিন্তু চেষ্টা করছি। বলা চলে ওইটা ছিল অনাকাঙ্ক্ষিত ভাবে, কোনো গুছানো ছিল না, আমাদের কোনো স্ক্রিপ্ট ছিল না, রেডি ছিলাম না। ওই দিন ছিল মিলাদ মাহফিল, সেইখানে কিন্তু মনি এবং আমাদের আজকে রিপন ভাই এবং ড্রাইভার কি নাম, রানা মনির, এরা কিন্তু মিলাদের দাওয়াতে আসছিলেন। তারা যেই ক্যামেরার সামনে বা জাতির সামনে, আমাদের সামনে উপস্থিত হইয়া খণ্ডাইতে হবে যে মনি যে তার পালিত ছেলে, দত্তক নেওয়া ছেলে, পেটের সন্তান থেকে এটা বেরিয়ে আসবে, এটা তারা জানতো না। আজকে ক্লিয়ার করে দেই, তায়েব ভাইও ট্রাই করতেছে, ফাঁকে ফাঁকে আমিও ট্রাই করতেছি। মনি কিন্তু 80 করে হেব্বেদের মেয়ে জোসনার মতো ফাঁকি দিয়েছে, এখন তার মোবাইলটি অফ। আমি এখনো ট্রাই, নাম্বার 1। নাম্বার 2, যে ড্রাইভার যাকে অভিযুক্ত করা হয়েছে, তার আজকেই তার একটি তার ওয়াইফের পেটে সন্তান 6 মাস বয়স, মারা গেছে। কিভাবে মারা গেছে আমাদের প্রশাসনের ওই ভাইটি জানতে চাইছে যে তুমি ডকুমেন্টস দাও ডাক্তারের, সেটাও এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। পাঠাইছে, তাইলে ওইটা বোধহয় সত্য, ওটা আমরা চেক করব। আর আমাদের কাছে থ্রেট মিনিট এগুলা কোনো কথা না, জন্মের সাথে মৃত্যু নিয়ে আসছি। এরকম থ্রেট হয়তো 2-3টা আমার আসছে, আন্নার বোধহয় 2টা আসছে নাকি। আজকে 1 মিনিট, আমার মনের মতো করে গড়ে তুলবো, তুই নাচবি, গাইবি।
আজকের পরে আমাদের আরো আসবে, তাতেও কিছু নাই। এই অঞ্জনা আপাকে ভালোবাসি, তার পারিবারিক ভাবে শুধু আমি না, আমার 2 মেয়ে, আমার ওয়াইফ সহ আমরা তার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। বিভিন্ন জায়গার প্রোগ্রামে গেছি, বেড়াইছি। এইটার রহস্য এবং তার এই সম্পদ খোঁজ নিতে গিয়া যদি আমার এখানে মৃত্যু লেখা থাকে আল্লাহর তরফ থেকে, আমি মেনে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদেরকে জানানো হয় না, লিখিত জানাইতে হবে। আমরা মুখের কথার উপরে সেটাই লিখিত কথা। বা কোনো কারণে ফোনটা কাটতে পারেনি, তখন ওই দিকে যে কথাবার্তা চলছিল তাকে ওনার কাছে মনে হয়েছিল যে হুমকি দামকির একটা বিষয় চলছিল। তো এটার একটা রেকর্ডও নাকি তার কাছে আছে, এরকম শোনা যাচ্ছে। আপনাদের কাছে কোনো তথ্য বা পারফেক্ট এটা আছে, উনি রেকর্ড করেছেন সেই সেই দুঃসময়টুকু রেকর্ড করে, যখন গায়ে হাত তুলতেছে এরকম বোঝা যাচ্ছে, চিল্লাচিল্লি হচ্ছে। সে ফোন করেছে অঞ্জনা আপাকে, অঞ্জনা বলতে তুই কেটে দে, পরে ফোন কর। উনি আর কেটে দেন নাই, তখন ক্রাউড ছিল, উনি রেকর্ড করেছে, এরকম অডিও আমি শুনেছি। আমরা এই জন্য হয়তো বা তাকে থ্রেট করছে, আর থ্রেট করলেই যে আমরা চুপসে যান তা কিন্তু নয়। আমরা কি বিন্দু মাত্র ভয় পাচ্ছি না, পাবো না ইনশাল্লাহ। এটা যারা আহম্মকের রাজ্যে বাস করে হয়তো একটু সুযোগ সুবিধা নিয়ে একটু মধু খেয়ে পক্ষে করার চেষ্টা করছে, তাদের আমরা ডিসকারেজ করবো, নিন্দা জানাবো, নিন্দা জ্ঞাপন করবো যে আপনারা আসলে থেমে যান, আপনারা হুমকি দামকি দেন না, আমাদের কাজ আমরা করেই থাকবো। এটা আমরা অ্যাবসেন্ট দেখাবো। প্রথম ছবি কিন্তু রহস্য ভিত্তিক ছবি। আচ্ছা, আমার প্রথম ছবি হচ্ছে রমিনা ফাজের রহস্য গল্পের অবলম্বনে দস্যু বন্ধুর, আমাদের শ্রদ্ধেয় সোহেল রানা ওনার প্রযোজিত, আর আমাদের মরহুম শামসুদ্দিন টগর ভাই পরিচালিত দস্যু বন্ধুর ছবি দিয়ে আমার যাত্রা আর কি শুরু। তো প্রথম ছবি আমার এটা রিলিজ হয়েছে। তো ওই ছবিটা কি, ওই ছবিতে কিন্তু ওরকম নাচেনি। আচ্ছা ভিউয়ার্স, আপনারা জানেন মনি এখন পালিয়ে বেড়াচ্ছে। আপনাদের কি মতামত? মনি কি পালিয়ে বাঁচতে পারবে এই খুনের দায় থেকে? আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিউয়ার্স আপনার কি মতামত। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তা আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।